প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো অষ্টম শ্রেণীর ইতিহাস বিষয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনীর প্রশ্ন এবং উত্তর। এক দাগের প্রশ্ন, ঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। ক, চিরস্থায়ী বন্দোবস্ত চালু করেন হেস্টিংস, কর্নওয়ালিস, ডালহৌসি। উত্তর হবে কর্নওয়ালিস। এটা আমরা পেয়ে যাব 53 পেজে। খ দাগের প্রশ্ন, মহলওয়ারি ব্যবস্থা চালু হয়েছিল বাংলায়, উত্তর ভারতে, দক্ষিণ ভারতে। এটার উত্তর হবে উত্তর ভারতে। এটা আমরা পেয়ে যাব 56 পেজে। গ দাগের প্রশ্ন, দাদন বলতে বোঝায় অগ্রিম অর্থ, আবওয়াব, বেগার শ্রম। এর উত্তর হবে অগ্রিম অর্থ। খ দাগের প্রশ্ন, ঔপনিবেশিক ভারতে প্রথম পাটের কারখানা চালু হয়েছিল রিসরায়, কলকাতায়, বোম্বাইতে। এর উত্তর হবে রিসরায়, 1855 খ্রিস্টাব্দে। এটা আমরা পেয়ে যাব 65 পেজে। পরের প্রশ্ন, দেশের সম্পদ দেশের বাইরে চলে যাওয়াকে বলে সম্পদের বহির্গমন, অবশিল্পায়ন, বর্গাদারি ব্যবস্থা। এটার উত্তর হবে সম্পদের বহির্গমন। এটা পেয়ে যাব 71 পেজে। দুই দাগের প্রশ্ন, নিচের বিবৃতিগুলির কোনটি ঠিক কোনটি ভুল বেছে নাও। ক, 1794 খ্রিস্টাব্দে চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়। এটি ভুল। এর সঠিক উত্তর হবে 1793 খ্রিস্টাব্দে। এটা আমরা 53 পেজেই পেয়ে যাব। খ দাগের প্রশ্ন, নীল বিদ্রোহ হয়েছিল মাদ্রাজে। ভুল। তোমরা সকলেই জানো নীল বিদ্রোহ হয়েছিল বাংলায়, বাংলার নদিয়ায়। পরের প্রশ্ন, দাক্ষিণাত্যে তুলো চাষের সঙ্গে আমেরিকার গৃহযুদ্ধের বিষয়টি জড়িত ছিল। একদম ঠিক। পরের প্রশ্ন, রেলপথের বিস্তারের মাধ্যমে দেশীয় পণ্যে ভারতের বাজার ছেয়ে গিয়েছিল। ভুল। এর সঠিক উত্তরটি হবে বিদেশি পণ্য ছেয়ে গিয়েছিল। রেলপথ বিস্তার করার ফলে ইংল্যান্ড থেকে প্রচুর পরিমাণে শিল্পজাত উৎপাদিত দ্রব্য ভারতে আসে এবং ভারতের বাজারে ছড়িয়ে পড়ে। পরের প্রশ্ন, টেলিগ্রাফ ব্যবস্থা কোম্পানি শাসনের কথা মাথায় রেখে বানানো হয়েছিল। একদমই ঠিক। ইংরেজ আমলে যে সমস্ত সুযোগ সুবিধাগুলি বা ব্যবস্থাগুলি তৈরি করা হয়েছিল সেগুলি সাধারণত ইংরেজদের কথা বা কোম্পানির কথা মাথায় রেখেই তৈরি করা হতো। 3 দাগের প্রশ্ন, অতি সংক্ষেপে উত্তর দাও 30 থেকে 40টি শব্দ। মানে 30 থেকে 40টি শব্দ ব্যবহার করে এই উত্তরগুলি লিখতে হবে। ক দাগের প্রশ্ন, সূর্যাস্ত আইন কাকে বলে? সূর্যাস্ত আইন ছিল 1793 খ্রিস্টাব্দে কর্নওয়ালিস প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের একটি শর্ত। সূর্যাস্ত আইন চিরস্থায়ী বন্দোবস্তে জমিদারকে বছরে একটি নির্দিষ্ট দিনের মধ্যে কোম্পানির প্রাপ্য রাজস্ব জমা দিতে হতো। শেষ দিনের সূর্য অস্ত যাওয়ার আগেই প্রাপ্য রাজস্ব কোম্পানিকে জমা দিতে না পারলে জমিদারের জমিদারি হাতছাড়া হতো। কোম্পানির রাজস্ব আদায়ের এই নিয়মকে সূর্যাস্ত আইন বলা হয়। চিরস্থায়ী বন্দোবস্তে জমির অধিকার জমিদারদের দখলে থাকলেও বাস্তবে সমস্ত জমির চূড়ান্ত মালিকানা ছিল কোম্পানির হাতে। কোম্পানি জমির মালিকানা নিজের হাতে রাখার জন্যই সূর্যাস্ত আইন চালু করে। এখানে আমরা দেখতে পাচ্ছি লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেছিল। এই বন্দোবস্তের একটি বৈশিষ্ট্য হলো সূর্যাস্ত আইন, অর্থাৎ বছরের একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময়ের আগে, অর্থাৎ সূর্য ডুবে যাওয়ার আগে জমিদারকে জমিদারির যে রাজস্ব সেটা কোম্পানিকে দিতে হতো। যদি
জমিদার সেই নির্দিষ্ট অর্থ সেই নির্দিষ্ট দিনের সূর্য ডুবে যাওয়ার আগে দিতে না পারত, তাহলে সেই জমিদারের জমি বাজেয়াপ্ত করা হতো। কোম্পানির এই রাজস্ব আদায়ের নিয়মকেই বলা হতো সূর্যাস্ত আইন, এবং এই আইনে জমিদারের হাতে জমি থাকলেও বাস্তবে সেই জমির প্রকৃত মালিকানা ছিল কোম্পানির হাতেই। পরের প্রশ্ন, কৃষির বাণিজ্যিকীকরণ বলতে কী বোঝো? কৃষির বাণিজ্যিকীকরণ বলতে বোঝায় বাণিজ্যের জন্য প্রয়োজন এমন কৃষিজ ফসল চাষ করা। ব্রিটিশ শাসনাধীন ভারতীয় অর্থনীতির একটি অন্যতম বৈশিষ্ট্য ছিল কৃষির বাণিজ্যিকীকরণ। ব্রিটিশ আমলে বাণিজ্যের মাধ্যমে বিপুল পরিমাণ মুনাফা লাভের জন্য যে যে ফসলের চাষ করা হতো সেগুলিই হলো চা, নীল, পাট, তুলো প্রভৃতি। বস্তুত কৃষির বাণিজ্যিকীকরণ ছিল ব্রিটিশ আমলে অর্থনীতির আধুনিকীকরণের অঙ্গ। অর্থাৎ ব্রিটিশ আমলে বাণিজ্যের প্রয়োজনে বেশ কিছু ফসল চাষ করা হতো। কী ছিল সেই ফসল? সেই ফসলগুলি ছিল চা, নীল, পাট, তুলো প্রভৃতি। এই ফসলগুলি চাষ করে এবং এগুলির বাণিজ্য করে বাণিজ্যের মাধ্যমে প্রচুর পরিমাণে মুনাফা ব্রিটিশরা লাভ করত। এটিই ছিল অর্থনীতির আধুনিকীকরণের অঙ্গ। অর্থাৎ ইংরেজরা মুনাফা লাভের জন্য এই সমস্ত ফসল চাষ করত এবং এগুলি রপ্তানি করে বা এগুলির ব্যবহার করে বাণিজ্যের মাধ্যমে প্রচুর পরিমাণে মুনাফা লাভ করত। পরের প্রশ্ন, দাক্ষিণাত্য হাঙ্গামা কেন হয়েছিল? 1875 খ্রিস্টাব্দের মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দাক্ষিণাত্যে মহারাষ্ট্রের পুনা ও আহমদনগর জেলায় যে কৃষক বিদ্রোহ হয়েছিল তাকে সরকারি পরিভাষায় দাক্ষিণাত্য হাঙ্গামা বলা হয়। দাক্ষিণাত্য হাঙ্গামার কারণগুলি হল অত্যাধিক ভূমি রাজস্ব। দাক্ষিণাত্য হাঙ্গামার অন্যতম প্রধান কারণ ছিল রায়তওয়ারি ব্যবস্থায় কৃষকদের উপর অত্যাধিক করের বোঝা। পরের পয়েন্ট, তুলোর মূল্য হ্রাস। ঐতিহাসিক এল নটরাজন বলেছেন যে দাক্ষিণাত্যে কৃষক বিদ্রোহের অন্যতম প্রধান কারণ ছিল তুলোর মূল্য হ্রাস পাওয়া, মহাজনদের শোষণ। দক্ষিণ ভারতের শাহুকার মহাজনরা দরিদ্র চাষিদের বিভিন্নভাবে শোষণ করত। অর্থাৎ 1875 খ্রিস্টাব্দের মে থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দাক্ষিণাত্যের মহারাষ্ট্রে এই কৃষক বিদ্রোহ হয়েছিল, যাকে সরকারিভাবে দাক্ষিণাত্য হাঙ্গামা বলা হয়। এর কারণগুলি ছিল যে কৃষকদের উপর রায়তওয়ারি ব্যবস্থার মাধ্যমে প্রচুর পরিমাণে করের বোঝা চাপিয়ে দেওয়া। এরপর আরও একটি অন্যতম কারণ হলো তুলোর মূল্য হ্রাস পাওয়া। অর্থাৎ কৃষকরা যে তুলো চাষ করছে সেই তুলো চাষ করার পর সেই তুলো তারা ন্যায্য দামে বিক্রি করতে পারছে না, সেই তুলোর দাম অনেকটাই হ্রাস পেয়ে যায়, অর্থাৎ কমে যায়। এরপরের পয়েন্টটা হলো মহাজনদের শোষণ। অর্থাৎ দাক্ষিণাত্যের যে শাহুকার মহাজনরা ছিল তারা দরিদ্র চাষিদের নানাভাবে শোষণ এবং অত্যাচার করত। পরের প্রশ্ন, সম্পদের বহির্গমন কাকে বলে? সম্পদের বহির্গমন অথবা ড্রেন থিওরি বলতে কী বোঝো? ড্রেন থিওরি বা সম্পদের বহির্গমন বলতে বোঝায় ভারতের সম্পদ ইংল্যান্ডে চলে যাওয়াকে। ভারতে ড্রেন থিওরির প্রবক্তা হলেন দাদাভাই নৌরোজি। ব্রিটিশ আমলে ভারতের সম্পদ বিভিন্নভাবে ব্রিটেনে স্থানান্তরিত হতো, ফলে ভারতের অবস্থার উন্নতি হতো না। ভারতের অর্থনীতিকে ব্রিটেনের প্রয়োজনে ব্যবহার করা হতো। বস্তুত ভারতে
ব্রিটিশ সরকার স্পঞ্জের মতো কাজ করত, ভারতের সম্পদ শোষণ করত আর তা ইংল্যান্ডে জমা করত। ভারতে ব্রিটিশ আমলে ব্রিটেনের জাতীয় আয়ের 2% সম্পদ ছিল ভারত থেকে নিয়ে যাওয়া সম্পদ। অর্থাৎ এখানে বলতে চেয়েছে যে এই ড্রেন থিওরি বা সম্পদের বহির্গমন এর প্রবক্তা হলেন দাদাভাই নৌরোজি। এর অর্থ হলো ভারতের যে সমস্ত সম্পদ ছিল সেগুলি ভারত থেকে ইংল্যান্ডে চলে যাওয়াকে। ব্রিটিশ আমলে ব্রিটিশরা বিভিন্নভাবে ভারত থেকে প্রচুর পরিমাণে সম্পদ ইংল্যান্ডে হস্তান্তরিত করত। এটি অনেকটা স্পঞ্জের মতো। স্পঞ্জ যেমন কোনো একটি জায়গা থেকে জল শুষে নিয়ে অন্য কোথাও গিয়ে সেটা আবার নিগড়ে দিলে সেই জলটা সেখানে চলে যায়, একইভাবে ব্রিটিশরা ভারত থেকে স্পঞ্জের মতো করে সম্পদ শুষে নিত এবং সেটি ইংল্যান্ডে পাঠিয়ে দিত। ব্রিটিশ আমলে ভারতের যে সম্পদ বহির্গমন হয়েছে সেটি লক্ষ্য করলে দেখা যাবে যে ইংল্যান্ডের বা ব্রিটেনের জাতীয় আয়ের 2% ছিল ভারত থেকে নিয়ে যাওয়া সম্পদ। এর ফলেই ভারত থেকে যে সম্পদ স্থানান্তরিত হয় তার ফলে ইংল্যান্ড আরও ধনী হয়ে ওঠে। অবশিল্পায়ন বলতে কী বোঝো? অবশিল্পায়ন বলতে বোঝায় দেশীয় শিল্পের অবক্ষয়কে। ভারতে ব্রিটিশ শাসন প্রতিষ্ঠার পর থেকে ধীরে ধীরে দেশীয় শিল্পের অবক্ষয় ঘটতে থাকে। এর কারণ ছিল 1813 খ্রিস্টাব্দের অবাধ বাণিজ্য নীতি। 1813 খ্রিস্টাব্দের সনদ আইনে ভারতে কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অবসান ঘটে ও অবাধ বাণিজ্য নীতি ঘোষিত হয়। ফলে ইংল্যান্ডে উৎপাদিত জিনিসপত্রে ভারতের বাজার ভরে যায় এবং ভারতীয় শিল্পগুলি ধ্বংস হয়ে যায়। তাহলে অবশিল্পায়ন হলো দেশীয় শিল্পের অবক্ষয়, মানে দেশে যে শিল্পগুলি ছিল সেগুলো আস্তে আস্তে পতনের দিকে যাচ্ছে। ব্রিটিশ শাসনের প্রতিষ্ঠার পর থেকেই এই শিল্পের অবক্ষয় বা শিল্পের এই পতন দেখা যায়। 1813 খ্রিস্টাব্দের যে সনদ আইন, সেই সনদ আইনে অবাধ বাণিজ্য নীতির কথা বলা হয়েছে। এর ফলে ইংল্যান্ড থেকে প্রচুর পরিমাণে শিল্পজাত দ্রব্য আসে এবং সেগুলি ভারতের বাজারে ভরে যায় এবং এর ফলে ভারতীয় যে শিল্পগুলো সেগুলো ধ্বংস হতে থাকে। পরের পয়েন্ট, অসম শুল্ক নীতি। ব্রিটিশ সরকার 1815 খ্রিস্টাব্দের এক আইন জারি করে ইংল্যান্ডের কারখানায় তৈরি কাপড়ের দামের উপর 2.5% শুল্ক নির্দিষ্ট করে। অপরদিকে ইংল্যান্ডে ভারতীয় বস্ত্র প্রবেশ বন্ধ করার উদ্যোগে সেখানে 67.5% শুল্ক ধার্য করে। তাহলে এখানে দেখা যাচ্ছে যে 1815 খ্রিস্টাব্দে ইংরেজ সরকার কী করছে, ইংরেজরা বা ব্রিটিশ সরকার কী করছে, যে ইংল্যান্ডে যে সমস্ত কাপড় ছিল সেগুলোর উপর যে কর সেটা ছিল 2.5%। অন্যদিকে ইংল্যান্ডে যদি ভারতীয় কোনো বস্ত্র যায় তাহলে তার উপর এই বিপুল পরিমাণে 67.5% এই বিপুল পরিমাণে শুল্ক ধার্য করা হচ্ছে। এর ফলে ভারতীয় পণ্যের দাম বেড়ে যাচ্ছে এবং সেগুলো কেউ কিনতে পারছে না। পরের পয়েন্ট, ইংল্যান্ডে শিল্প বিপ্লব। ইংল্যান্ডে প্রথম বিপ্লব ঘটেছিল বস্ত্রশিল্পে। কম সময়ে পরিশ্রম ও খরচে প্রচুর বস্ত্র উৎপাদিত হতে থাকে। এর সঙ্গে প্রতিযোগিতায় দেশীয় তাঁত বস্ত্র হেরে যায়। ধীরে ধীরে তাঁত শিল্পের অবক্ষয় ঘটে। মানে এই সময় বা এর কিছুটা আগে থেকেই ইংল্যান্ডে শিল্প বিপ্লব দেখা দেয় এবং ইংল্যান্ডে এর ফলে কম খরচে কম সময়ে এবং প্রচুর বস্ত্র উৎপাদিত হতে থাকে, যেইগুলির সঙ্গে প্রতিযোগিতায় ভারতীয় যে তাঁত শিল্প সেটা আস্তে আস্তে পিছিয়ে পড়ে। এই সমস্ত কারণ ছাড়াও পৃষ্ঠপোষকতার অভাব দেশীয় রাজ্যের বিলুপ্তিও অবশিল্পায়নের জন্য দায়ী। মানে উপরের যে কারণ, এই কারণগুলি ছাড়াও সরকার সেরকম কোনো সহযোগিতা করেনি। এছাড়াও দেশীয় রাজ্য যারা সহযোগিতা করতো তাদেরও আস্তে আস্তে বিলুপ্তির দিকে যায়, তারাও এই সমস্ত কারণগুলি অবশিল্পায়নের জন্য দায়ী ছিল।